চল স্টার্ট করি। ডি অ্যান্ড এ ব্লক চলছিল, আমাদের সিলেবাস শেষ পুরো, শুধু ডি অ্যান্ড এ ব্লক। কিছু রিয়াকশান পড়তে হবে, রিয়াকশান তোকে মুখস্থ করতেই হবে। আচ্ছা, ডি অ্যান্ড এ ব্লকে লাস্ট ক্লাসে দেখেছিলাম হচ্ছে বেসিক্যালি এ ব্লক এলিমেন্টগুলো। এ ব্লক এলিমেন্টের মধ্যে ল্যান্থানাইট কন্ট্রাকশন, জিরকোনিয়াম হ্যাফনিয়ামের কেস, এই জিনিসগুলো লাস্ট ক্লাসে দেখেছিলাম। নতুন করে কিছু বোঝানোর নেই, যা আছে এবার হচ্ছে সিম্পলি মুখস্থ করার। ডি অ্যান্ড এ ব্লক তুই বাড়িতে মুখস্থ করবি। রিয়াকশান আমি কালকে পাঠিয়েছিলাম কিছু কোশ্চেন, আরও হয়তো 10-15টা কোশ্চেন হবে সিমিলার ওয়েতে। এর আগে যেরকম আমি K2CR2O7 এর রিয়াকশান পাঠিয়েছিলাম বহুদিন আগে, একটা পিডিএফের মধ্যে ভরিয়ে ভরিয়ে লেখা আছে K2CR2O7 আর CR2O7-2। সিমিলার ওয়েতে আরও একজনের রিয়াকশান আমাকে পড়তে হবে, সেটা হচ্ছে KMnO4 আর MnO4-। এর রিয়াকশান আমাকে তোকে সিমিলার ওতেই পড়তে হবে, যা যা করেছিলাম। তাহলে ওই রিয়াকশান আমি পাঠাবো, দুদিন টাইম লাগবে। চল বই বার কর, যে বই নিয়ে এসেছিস সেই বইটাই বার কর। যে বই তোর কাছে আছে সেই বই বার করছি। চল বইয়ের মধ্যে চলে যাচ্ছে ডি অ্যান্ড এ ব্লক। হয়তো বার করেছিস ডি অ্যান্ড এ ব্লক। আচ্ছা দেখ, ডি অ্যান্ড এ ব্লক লাস্ট ক্লাসে এ ব্লক এলিমেন্টগুলো পড়েছিলাম। এ ব্লক এলিমেন্টগুলো পড়ার সময় দেখেছিলাম ভাই, এ ব্লক এলিমেন্ট কারা ছিল, যারা হচ্ছে বেসিক্যালি আউটার মোস্ট শেল, মানে সবার শেষ ইলেকট্রন ঢুকছে আমার এফে, তারা ছিল হচ্ছে আমার এ ব্লক এলিমেন্ট। ঠিক আছে, লাস্ট ক্লাসে এটা দেখেছিলাম। ল্যান্থানাইট কন্ট্রাকশন পড়েছিলাম, জিরকোনিয়াম হ্যাফনিয়ামের কেস, এই জিনিসগুলো লাস্ট ক্লাসে আমি দেখেছি। এখন আমি স্টার্ট করবো হচ্ছে ডি ব্লক। ডি ব্লক কারা? ডি ব্লক কারা তোকে লাস্ট ক্লাসে বলেছিলাম, একটা পিরিয়ড টেবিলের বেসিক ফ্রেমওয়ার্ক আমার আঁকা ছিল। বেসিক ফ্রেমওয়ার্কটা আমার কী ছিল? বেসিক ফ্রেমওয়ার্ক ছিল হচ্ছে এরকম। এই বেসিক ফ্রেমওয়ার্কের মধ্যে আমি লাস্ট ক্লাসে এ ব্লকের পার্ট আমি দেখেছি। এই ছিল হচ্ছে আমার বেসিক ফ্রেমওয়ার্ক। এর মধ্যে আমি আর ফার্দার রাখবো না, আমি জাস্ট ফার্স্ট পার্টটা আমি আঁকছি। ফার্স্ট পার্ট বলতে আমি কী বলতে চাইছি, 4 নাম্বার পিরিয়ডটা আমি আঁকলাম। লাস্ট ক্লাসে দেখেছি ভাই, গ্রুপ নাম্বার 3 থেকে 12 এরা হচ্ছে আমার ডি ব্লক এলিমেন্ট, 3 থেকে 12 এরা হচ্ছে আমার ডি ব্লক এলিমেন্ট, 3 থেকে 12 ডি ব্লক এলিমেন্ট। ডি ব্লকের মধ্যে ফার্স্ট যে আমার আছে, ডি ব্লকের মধ্যে আমার যে ফার্স্ট আছে, কে আছে আমার ফার্স্ট? স্ক্যান্ডিয়াম হচ্ছে আমার ফার্স্ট। আচ্ছা স্ক্যান্ডিয়াম ফার্স্ট, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি? স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে আমার 4s2 3d1। ডিতে আমার ফার্স্ট ইলেকট্রন ঢুকলো, স্ক্যান্ডিয়াম হচ্ছে আমার ভাই 3dতে ঢুকেছে ইলেকট্রন। স্ক্যান্ডিয়াম থেকে আমি জিঙ্কের দিকে যাচ্ছি। এখানে পিরিয়ড টেবিল আঁকা আছে, তুই পিরিয়ড টেবিলের দিকে তাক, ওই যে মেন যে পিরিয়ড টেবিল আছে ওইদিকে তুই দেখছিস, বা তোর বই যদি পিরিয়ড টেবিল থাকে সেদিকেও দেখতে পারিস। স্ক্যান্ডিয়ামে আমার ফার্স্ট ঢুকলো, জিঙ্কে আমার লাস্ট ঢুকেছে। কোথায়? যখন আমার আউটার মোস্ট 3d, তাহলে পিরিয়ড নাম্বার 4 হলে 3d হচ্ছে আমার ভাই ইলেকট্রন লাস্ট ঢুকছে। আউটার মোস্ট শেল না, ইলেকট্রন আমার এনার্জেটিক্যালি লাস্ট ঢুকেছে 3d, আউটার মোস্ট শেল নয়। তো ভাই স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, এদেরকে আমার বলে হচ্ছে 3d ব্লক এলিমেন্ট। স্বাভাবিকভাবেই বুঝলাম, তাহলে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক আমার কি হচ্ছে 3d ব্লক এলিমেন্ট। স্ক্যান্ডিয়ামের নিচে যারা আছে, তার মানে গ্রুপ নাম্বার 3 থেকে আমার শুরু হলো 3d ব্লক এলিমেন্ট বা ডি ব্লক এলিমেন্ট। তার মধ্যে পিরিয়ড নাম্বার 4, পিরিয়ড নাম্বার 4-এ আমার কারা আছে 3d এলিমেন্টগুলো। পিরিয়ড নাম্বার 5-এ আমার কারা থাকবে 4d এলিমেন্টগুলো, আর পিরিয়ড নাম্বার 6-এ আমার কারা থাকবে 5d এলিমেন্টগুলো। ঠিক আছে, আর তারপরের পার্ট তোকে জিজ্ঞেস করে না। লাস্ট ক্লাসে দেখেছিলাম ভাই ল্যান্থানাম আর অ্যাক্টিনিয়াম, এরা কিন্তু আমার এ ব্লক এলিমেন্ট নয়, এরা হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। এটা আমি লাস্ট ক্লাসে দেখেছিলাম। তো এই হচ্ছে আমার বেসিক ডি ব্লক এলিমেন্টের পার্ট, 3d 4d 5d যারা যারা আছে। এখন ভাই এই ডি ব্লক এলিমেন্টের মধ্যে আমি কি দেখবো? দেখবো হচ্ছে ভাই সবার ফার্স্ট এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, যেটা লাস্ট ক্লাসে আমি তোকে বলেছিলাম ডি ব্লক এলিমেন্টের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, বহুদিন আগে আমার তোকে পাঠানো আছে। আরেকটা কোশ্চেন আমি তোকে বহুদিন আগে পাঠিয়েছিলাম, সেটা হচ্ছে কি ট্রানজিশন এলিমেন্ট। ট্রানজিশন এলিমেন্টের মানে কি?
ট্রানজিশন মেটাল কাদের বলে? বহুদিন আগে একটা কোশ্চেন পাঠানো আছে, একটা কোশ্চেন, সেটা কি কপারকে কি ট্রানজিশন মেটাল বলা যায়? যেটা তো স্কুলের এক্সামে কোশ্চেন করে, কপারকে কি ট্রানজিশন মেটাল বলা যায়? আচ্ছা, কোথায় আছে বার কর দেখি একটু খাতার মধ্যে, কোশ্চেনগুলো বহুদিন আগে পাঠিয়েছি। বার কর খাতার মধ্যে, বার কর খাতা, তো এবার থেকে নিয়ে আসবি, প্রত্যেক দিন প্রত্যেকটা খাতা নিয়ে আসবি, যে কোশ্চেন অ্যান্সার লিখছিস, যা যা খাতা আছে, অর্গ্যানিক হোক, ইনঅর্গ্যানিক হোক, ফিজিক্যাল হোক, আমার মনে হয় না খাতা নিয়ে আসতে এত কিছু কষ্ট হবে। আচ্ছা, কারোর কাছে আছে এই মুহূর্তে লেখা? ডিএনএ ব্লক থেকে বহুদিন আগে পাঠিয়েছি। কপারকে কি ট্রানজিশন মেটাল বলা যায়? বার কর খাতার মধ্যে। তোকেও পাঠানো আছে, তোকেও পাঠানো আছে। কপারকে কি ট্রানজিশন মেটাল বলা যায়? কবে পাঠিয়েছি? 14 জুন। জুন মাস থেকে আমি এখানে ডিএনএ ব্লক স্টার্ট করে দিয়েছিলাম, মুখস্থ করার কোশ্চেন বহুদিন আগে। আমার মনে হয় না তোর কোথাও এতদিন আগে কোথাও মুখস্থ করা জিনিসপত্র স্টার্ট হয়েছিল। তাহলে বহুদিন আগে পাঠানো আছে, তুই বার কর খাতার মধ্যে। কপারকে কি ট্রানজিশন মেটাল বলা যায়? আশা করি বাড়িতে লিখিস, না লিখলে না লিখিস, আমার কিছু জানার দরকার নেই, লিখিস কি লিখিস না। আমি তো সিম্পলিফাই কোশ্চেন অ্যান্সার দেখবো, পরে ডিএনএ ব্লক যখন পরীক্ষা হবে, এই বড় শিডিউলের মধ্যে দেওয়া আছে ডিএনএ ব্লকের পরীক্ষা, তার আগেও হয়তো একটা নেবো ডিএনএ ব্লকের পরীক্ষা, যেখানে শুধুমাত্র ডিএনএ ব্লকই থাকবে। আচ্ছা, কপারকে ট্রানজিশন মেটাল বলা যায় কিনা? ট্রানজিশন মেটাল বেসিক্যালি ট্রানজিশন এলিমেন্ট কাদের বলে? ট্রানজিশন এলিমেন্ট বলে হচ্ছে যার আউটারমোস্ট শেলে আমার ভাই নিউট্রাল ভার্সন হোক বা ওই এলিমেন্টের কোনো স্টেবল আয়নিক ভার্সনে আউটারমোস্ট শেলে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাদেরকে আমার বলে হচ্ছে কি ভাই ট্রানজিশন এলিমেন্ট। ট্রানজিশন এলিমেন্ট কাদের বলে? কোনো এলিমেন্টের নিউট্রাল ভার্সন অর আয়নিক ভার্সন, স্টেবল আয়নিক ভার্সন যদি আমার আউটারমোস্ট ডি সাবশেলে, আউটারমোস্ট নয় ডি সাবশেলে যদি আমার আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তাদের বলে হচ্ছে আমার ট্রানজিশন এলিমেন্ট। তাহলে ট্রানজিশন এলিমেন্ট কাদের বলে আমি বুঝতে পারলাম, কাদের বলে? যাদের হচ্ছে আমার কি ভাই নিউট্রাল ভার্সন হোক বা আমার কোনো স্টেবল আয়নিক ভার্সন, তখন আমার আউটারমোস্ট শেলে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, এই হচ্ছে আমার ট্রানজিশন এলিমেন্ট। এই ডেফিনেশন তোকে বহুদিন আগে পাঠানো আছে। এখন ট্রানজিশন এলিমেন্টের মধ্যে কপার, কপারের ভাই অ্যাটমিক নাম্বার কত? কপারের অ্যাটমিক নাম্বার হচ্ছে 29। নর্মাল কপার, নিউট্রাল কপার, ইলেকট্রনিক কনফিগারেশন কী হয় কপারের? 4s1 3d10। তাহলে ভাই কপার যখন নর্মাল আছে, নিউট্রাল আছে, তখন ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে আমার D10। ডিতে আছে 10খানা ইলেকট্রন, ডিতে যদি 10খানা থাকে তাহলে ভাই ডিতে তো আমার ভাই আনপেয়ার্ড হলো না কপারের, তাহলে সেই রেসপেক্টে বললে কপারকে ট্রানজিশন মেটাল বলতে পারবো না। কপারের আয়ন কী কী পসিবল? সুন্দরভাবে কপারের আয়ন হচ্ছে কপার +1। কপার +1 এর ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? 4s0 3d9, সরি 4s0 3d10। কপার +1 ভাই আমি জানি, ছোটোবেলা থেকে জানি কপারের দুখানা আয়ন, কপার +1 কপার +2। কপার প্লাসের নাম হচ্ছে কিউপ্রাস। তো কপার +1 হলে ডিতে এখনও 10 আছে, তাহলে এখন একে বলা যাবে না, কিন্তু কপারের স্টেবল কপার +2তে আউটারমোস্ট শেলে 9টা ইলেকট্রন হয়ে যাবে। কপার +2 হলে আমার হবে D9, তাহলে আমি তখন ওটাকে ভাই বলতেই পারি যেহেতু D9 হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন থাকছে, কপার +2 স্টেবল ভার্সন কপারের, তবে ওই জন্য কপারকে বলে হচ্ছে ট্রানজিশন মেটাল। তাহলে কপার হচ্ছে আমার কি বেসিক্যালি এই জন্য ট্রানজিশন এলিমেন্ট বলে। তাহলে সিমিলার হতে আরও একটা কোশ্চেন তোকে ওইদিকেও জিজ্ঞেস করে, জিঙ্ককে কি আমি ট্রানজিশন এলিমেন্ট বলতে পারবো? জিঙ্কের অ্যাটমিক নাম্বার কত? জিঙ্কের অ্যাটমিক নাম্বার 30। ইলেকট্রনিক কনফিগারেশন 4s2 3d10। জিঙ্কের আউটারমোস্ট শেলে কটা ইলেকট্রন আছে? 10টা। আউটারমোস্ট না, মানে যেখানে আমার লাস্ট ইলেকট্রন ঢুকেছে, ডিতে আছে 10টা, 4s আছে 2টো। তাহলে ভাই জিঙ্ক +1 হতে পারে, আমার তো এখন অব্দি পড়িনি সিলেবাসে, জিঙ্ক +1 নিয়ে আমি কিছু পড়িনি। তো জিঙ্ক +1 যদি হয়ও তাহলে ওরা হবে 4s1 3d10, খুব ভালো কথা। জিঙ্কের স্টেবল এলিমেন্ট আয়নিক ভার্সন হচ্ছে Zn+2। জিঙ্ক +2 হলে আমার কী হবে ভাই? 4s0 3d10, ডিতে 10খানাই থাকলো, তাহলে ভাই জিঙ্ক হচ্ছে কিন্তু আমার ট্রানজিশন এলিমেন্ট নয়। এই কোশ্চেন তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে, ভাই জিঙ্ক ইজ নট জিঙ্কে কি ট্রানজিশন এলিমেন্ট বলা যায়? যদি হ্যাঁ তাহলে কেন, যদি না তাহলে কেন, এই কোশ্চেন তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে। ঠিক আছে, যদি আমি না পাঠিয়ে থাকি, হয়তো পাঠাইনি, পাঠাবো। আচ্ছা, ডিএনএ ব্লকের মধ্যে আমি তোকে যেটা ক্লাসের শুরুতে বলছিলাম, সাফিসিয়েন্ট কোশ্চেন, প্রচুর কোশ্চেন পাঠানো হয়ে গেছে অলরেডি, আর হয়তো ম্যাক্সিমাম 10 থেকে 12টা কোশ্চেন পাঠাবো। আর এর সাথে আমি পাঠাবো হচ্ছে KMnO4 এর রিয়াকশান। বহুদিন আগে K2CR2O7 এর রিয়াকশান এখানে পাঠিয়েছিলাম, সেই রিয়াকশানের কোশ্চেনের এখানে পরীক্ষাও হয়েছে, পিএইচের সাথে কীরকম চেঞ্জ হয় এইসব কোশ্চেন আমি তো অলরেডি এখানে পড়ে ফেলেছি। দেখি তোমার একটা PDF পাঠানো আছে ডিএনএ ব্লক বলে, আছে PDF? আচ্ছা, তা বহুদিন আগে এটা আমার পাঠানো হয়ে গেছে, শুধু আমার বাকি আছে হচ্ছে KMnO4 এর রিয়াকশানগুলো পাঠানো। KMnO4 এর রিয়াকশান ভাই পাঠাবো, দুদিনের মধ্যে হয়তো পাঠাবো।
KMNO4 এর ওরকম রিয়াকশন থাকবে যেরকম D&D ব্লকে পড়েছি ভাই K2 Set7 এর সাইমালটেনিয়াসলি আমি KMNO4 এর রিয়াকশনও পড়বো আর তো 10 থেকে 15টা রিয়াকশন আমায় পড়তে হবে। এই হচ্ছে আমার ওভারঅল D&D ব্লকের জিনিসপত্র। এবার তুই বাড়িতে মুখস্থ করা স্টার্ট করে দিবি সাইন ওয়াইজ। এর সাথে সাথে যেটা আমার চলবে হচ্ছে ভাই নেক্সট মানডে থেকে, এই মানডে থেকে এখানে শুরু হয়ে যাবে ডিফারেন্ট কোশ্চেন অ্যান্সার সলভ। কোশ্চেন অ্যান্সার সলভ মানে কিন্তু এরকম নয় যে ভাই তুই কিছু কোশ্চেন সলভ না করে নিয়ে আসবি আমি এখানে তোকে ধরে ধরে কোশ্চেন সলভ করাবো, এটা কিন্তু এখানে হবে না। সিম্পলি তুই নেক্সট মানডে থেকে এখানে দেওয়া আছে হচ্ছে সলিউশন আর হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন। সলিউশন আর হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন প্রচুর স্কুলের কোশ্চেন পাঠানো আছে, আরও যে কিছু কিছু স্কুলের কোশ্চেন পাঠাবো, যেগুলো পাচ্ছি ওগুলোও পাঠাবো, এডিট করে পাঠাতে হবে, পাঠাবো 1-2 দিনের মধ্যে পাঠাবো। তুই বাড়িতে অলরেডি স্টার্ট করে দিয়েছিস, মানডে থেকে আমি এখানে স্টার্ট করবো হচ্ছে হ্যালো অ্যালকেন মোস্ট প্রবলি দেওয়া আছে বা কিছুটা দেওয়া ছিল, সলিউশন আর হ্যালো অ্যালকেন মনে দেওয়া আছে, শিডিউলে আছে ভাই, সেই অনুযায়ী তুই স্টার্ট করবি। তাহলে মানডে মানে 2 দিন পরেই ওটা আমার হবে। কী হবে এখানে কিন্তু আমি ভাই তোকে ধরে ধরে কোশ্চেন অ্যান্সার সলভ করাবো না, তুই বাড়ি থেকে কোশ্চেন সলভ করে আনবি। সলভ করে আনবি মানে কি, তুই অলরেডি বুঝে গেছিস কোনগুলো তুই পারছিস কোনগুলো তুই পারবি না, সেই মতন তুই করে আনবি। তুই চাইলে খাতায় লিখতে পারিস ভাই কোনগুলো তুই করেছিস, সেটা তোর উপর ডিপেন্ড করছে, কারণ বছরের শেষ আমি এখন নতুন করে তো কোনো স্ট্র্যাটেজি বলবো না, সারা বছর ধরে এগুলো আমরা প্রচুর করেছি। তুই ভাই বাড়ি থেকে কোশ্চেন সলভ করে আনবি। সলভ করে মানে কি, ধর তোকে বলেছে রাইট শর্ট নোট অন ডিকার্বক্সিলেশন, তো ডিকার্বক্সিলেশন তুই জানিস ভাই অলরেডি পড়া আছে আমার ক্লাসে, ডিকার্বক্সিলেশন তোকে সুন্দর করে শর্ট নোটও আমার পাঠানো আছে। তুই যখন দেখছিস ডিকার্বক্সিলেশনের রিয়াকশন দিয়েছে, তোকে ভাই কোশ্চেন থেকে খাতায় অ্যান্সার লিখতে হবে না, তুই দেখে দেখে ডিকার্বক্সিলেশনের কোনো দরকার নেই, তুই কোশ্চেনটা মার্ক করে বেরিয়ে যাবি, হ্যাঁ ভাই তোর করা আছে। তুই যেগুলো একটু অন্য টাইপের তোর মনে হবে সেগুলো তুই সিম্পলি চেষ্টা করবি, চেষ্টা করে না পারলে ভাই তুই তারপরে আমাকে দেখাবি। আমি কিন্তু এখানে ধরে ধরে কোশ্চেন করাবো না, আমি এখানে সেগুলোই করাবো যেগুলো আমার মনে হচ্ছে হয়তো কঠিন। হতেই পারে ভাই আমার কাছে যেগুলো কঠিন মনে হচ্ছে তোর কাছে সেগুলো সোজা হতে পারে, বা আমার কাছে যেগুলো সোজা মনে হচ্ছে তোর কাছে সেগুলো কঠিন হতে পারে। তাহলে তুই যদি না করে আনিস তাহলে সোমবার থেকে আসার কোনো মানেই হবে না তোর, ওই শুধু এসে শুনবো আর কি আর শুনবো, হয়ে গেছে ভাই সিলেবাস শেষ, সিলেবাস শেষ হয়ে গেছে। সোমবার থেকে যদি তোর মনে আমি শুধুমাত্র শুনতে আসবো তাহলে কোনো লাভ নেই, করতে হলে আসবো সোমবার থেকে, সিম্পল। তাহলে ডিফারেন্ট স্কুলের কোশ্চেন শিডিউল ওয়াইজ কেন যাচ্ছি ভাই, শিডিউল ওয়াইজ কেন যাচ্ছি সেটা বোঝার জন্য তোকে নতুন করে কিছু বলতে হবে না, বছরের শুরু থেকে শিডিউল ওয়াইজ পড়েছি বলেই এত সুন্দরভাবে সিলেবাস এত ইজিলি শেষ হয়েছে। যদি শিডিউল ওয়াইজ না পড়তাম তাহলে যেটা হতো হচ্ছে ভাই এই চ্যাপ্টার সলভ করতে গেলে আমার মনে হতো ওই চ্যাপ্টার বাকি, সলিউশন পড়তে বসলে আমার মনে হবে ভাই অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড পড়া হয়নি, অ্যালডিহাইড কিটোন পড়তে গেলে আমার মনে হবে অ্যামিন পড়া বাকি, তাহলে একটা চ্যাপ্টারও শেষ হবে না। এই জন্য শিডিউলটা হয়তো পড়াশোনার কি ইম্পর্টেন্স আশা করি বুঝতে পেরেছিস। আর যদি সেই মতো ফলো করে থাকিস তাহলে সেই মতো প্রসিড করেছিস, আর যদি সেই মতো ফলো না করিস তাহলে এখন কী করবি সেটা পুরোপুরি তোর দায়িত্ব, আমার তো কিছু করার নেই। আমি তো ভাই এখানে এইভাবেই যাব, কারণ আমি ওরকম তাড়াহুড়ো করবো না। তাড়াহুড়ো মানে কি, তাড়াহুড়ো করলে কিচ্ছু হবে না, তাড়াহুড়ো করলে কিচ্ছু হবে না। সাফিসিয়েন্ট টাইম ছিল, সাফিসিয়েন্ট টাইম এখনও আছে, এখন শুধুমাত্র প্র্যাকটিসের টাইম, আর যার যা ব্যাকলগ আছে সে নিজের দায়িত্বে ক্লিয়ার করবে, আমার তো আর কিছু করার নেই ভাই ব্যাকলগ থাকলে। আমি তো আর এখানে আবার সলিউশন আর হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিন পরের দিন আছে মানে তো এরকম নয় যে পরের দিন আমি ভাই সলিউশন আর হ্যালো অ্যালকেন আবার শুরু থেকে স্টার্ট করবো, এরকম তো হবে না পরের দিন। বা আমি তো কোনো নতুন রিয়াকশনও বোঝাবো না, কিছুই বোঝাবো না, আমি জাস্ট উপরে কোশ্চেন অ্যান্সার সলভ করবো। আর যদি দেখি খুচখাচুটো কিছু থাকতে পারে রিয়াকশন, যদিও নেই কিছুই, সেগুলো তো আমি তোকে বলতে পারি, আর কিছু কিন্তু এখানে হবে না। তাহলে সিম্পল বেসিক্যালি পরের দিন থেকে তুই যদি ভাবিস এখানে নতুন চ্যাপ্টার আবার পুরোপুরি আমি শুরু করবো, সেটা তুই ভুল ভাবছিস, পরের দিন থেকে সেটা আর হবে না। তাহলে তোকে পরের দিন থেকে প্র্যাকটিস করে সাফিসিয়েন্ট টাইম তোর আছে, তো স্কুল ছুটি হয়ে গেছে, স্কুল আমার মনে হয় না আর চলছে সেরকম, স্কুল যদি চলেও তাহলে তুই টাইম ম্যানেজ করে করবি, সিম্পল, আমার কিছু করার নেই, বোঝা গেল। আর তো আছে 2 মাস, তোর ভাই শিডিউল দিয়ে দিয়েছে। সিবিএসসি বোর্ডে এক্সাম হবে 27 ফেব্রুয়ারি, আইএসসি বোর্ডেও 27-এর আশেপাশেই হবে। লাস্ট ইয়ারে হয়তো আইএসসিতে ভাই এক্সাম ক্যান্সেল হয়ে গেছিলো একদিন, দিয়ে আবার 1 মাস পরে হয়েছিল, কিন্তু এই বছর তো সেটা হবে না। তো ভাই পরের বছর ওই ফেব্রুয়ারির ওই 27, 28, 26 ওরকমটা টাইমেই হবে হচ্ছে পরীক্ষা। তার তো সময় কতদিন আছে, তোর ফেব্রুয়ারির ধর 12 তারিখ থেকে বা 10 তারিখ থেকে ধর এক্সাম স্টার্ট হবে, তাহলে তোর আছে হচ্ছে বেসিক্যালি নভেম্বর আর ডিসেম্বর, নভেম্বর তো শেষ, আর নভেম্বরে যে কদিন বাকি আছে আমি ওটাকে ধরলাম, তোর 8 দিনটাকে আমি ইন ফিউচারে তোর প্রি বোর্ড প্লাস প্র্যাকটিক্যাল এক্সাম ভাইবা এইসব মিলিয়ে তোর চলে যাবে, 2 সপ্তাহ যাবে, তোর কাছে 1.5 মাস পড়ে আছে। এইবারে তুই সেই মতন বাড়িতে শুরু করে দে, বোঝা গেছে? কাদের? ওই তো একই, সিবিএসসি আসতে একসাথেই স্টার্ট হয় অলমোস্ট। 27 তারিখে কেমিস্ট্রি পরীক্ষা, সিবিএসসি পরীক্ষা আরও আগে স্টার্ট হবে, ওরকম হবে 21 তারিখ, ঠিক আছে? তো আইএসসির ওরকমই হবে। তাহলে এই হচ্ছে আমাদের টার্গেট, সাফিসিয়েন্ট কোশ্চেন গ্রুপে পাঠানো আছে। কোনো রকম এক্সকিউজ যদি আমাকে দিস তাহলে মনে রাখবি এক্সকিউজ তুই আমাকে দিচ্ছিস না, নিজেকেই দিবি এক্সকিউজ, ঠিক আছে? তুই বলবি আমার চোখ ব্যথা করে পিডিএফ দেখলে, তা তুই ডার্ক মোড অন করে করবি, নাইট মোড অন করে করবি, তো সিম্পল করে আনবি। আর যদি মনে হয় না করবো না তাহলে আমার কিচ্ছু বলে না, আমি আর কিছু বলবো না, আমি আর কী বলবো,
কারণ আমি তো এবার শুধুমাত্র এক্সামের দিন ধরবো, আর এখানে না করে আমার কিছু করার নেই। আর এক্সাম না দিতে আসবে, না দিতে আসবে, আমি আর কী বলবো, আমার আর কিছু বলার নেই, হয়ে গেছে ভাই। সিলেবাস শেষ, স্মুথলি হয়েছে, বছরের শুরু থেকে সাফিসিয়েন্ট কোশ্চেন অ্যান্সার এখানে আমি করেছি, প্রচুর কোশ্চেন অ্যান্সার করেছি, যার ফলে তুই বছরের শুরু থেকেই এখানে স্কুলে কী টাইপের কোশ্চেন আসতে পারে তার সাথে তুই অ্যাকাস্টম ছিলি বছরের শুরু থেকে। এটার হেল্প কতটা হয় তুই বুঝতে পেরে গেছিস অলরেডি। আমার মনে হয় না অন্য কোনো সাবজেক্টে এত জিনিসপত্র আমি করেছি, এই কনফিডেন্স আমি তোকে দিতে পারি, আমি দিতে পারি, মানে আমার দিক থেকে হয়েছে। তুই কতটা করেছিস তা আমি জানি না, মানে করিস নি সেটা আমি কী করে জানবো। ঠিক আছে, চল। তো যাই হোক, ডি অ্যান্ড ডে ব্লক মুখস্থ করা জিনিস, যা বাকি আছে মুখস্থ করতে তোর ম্যাক্সিমাম লাগবে হচ্ছে হয়তো 2 ঘন্টা, যেটা আছে মুখস্থ করতে হয়তো 2 ঘন্টা লাগবে। পড়বো, খাতায় লিখবো, ব্যাস হয়ে গেল, পড়বো আর খাতায় লিখবো। তাহলে এই হচ্ছে আমাদের আপকামিং শিডিউল। শিডিউল তো জানিস, মানডেতে আমার আছে হচ্ছে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন আর সলিউশন, 2খানা চ্যাপ্টার। হ্যাঁ, শুধু সলিউশন আছে তাই তো, শুধু সলিউশন মোস্ট প্রবলি নেই। আচ্ছা ঠিক আছে, শুধু সলিউশন আছে, সাফিসিয়েন্ট, ওকে, অসুবিধার কিছু নেই। আচ্ছা চল, ফিরে আসি বইয়ের মধ্যে। ডি অ্যান্ড ডে ব্লক এলিমেন্ট, ফার্স্ট এনসিআরটি যার যার কাছে আছে এনসিআরটি বার করছি, যার যার কাছে যে বই আছে বার করে দেখি, যার যার কাছে বই নেই খাতার মধ্যে লিখবো, তাহলে অসুবিধার কিছুই নেই, অন্তত লাইনগুলো লিখে রাখবো, বাড়ি গিয়ে নিজের বইটা খুঁজে নেবো, পড়াশোনা তোকে করতে হবে, নিজের বই নিয়ে নিজেকে বসতে হবে। আর নাহলে আমি যেগুলো এখানে পাঠাবো আমি বলে দেবো কোনগুলো পাঠাবো, খুচখাচগুলো আমি নিশ্চয়ই পাঠাবো না, স্ক্যান্ডিয়ামের অ্যাটমিক নাম্বার কত এসব তো আমি পাঠাবো না। চল তাহলে বইয়ের মধ্যে এনসিআরটি যাদের কাছে দেখি। আচ্ছা, তোর বইও পেয়ে যাবি, যার কাছে বই খাতা দুখানাই খুঁড়ে রাখছি। বইয়ের ফার্স্ট এনসিআরটির ফার্স্ট পেজে ডি অ্যান্ড ডে ব্লক যেখানে স্টার্ট হচ্ছে, ফার্স্ট লাইন ডি ব্লক এলিমেন্টস, সেকেন্ড লাইনে লেখা আছে গ্রুপ নাম্বার 3 to 12। তাহলে ডি ব্লক এলিমেন্ট 3 থেকে 12, এই আমি বইতে না মার্ক করলেও আমি খাতায় লিখে রাখলেও মনে রাখতে পারবো। ডি ব্লক এলিমেন্ট 3 থেকে 12 গ্রুপ নাম্বার। সেকেন্ড কোশ্চেন, একটা কোশ্চেন আমি তোকে পাঠিয়েছিলাম, ট্রানজিশন মেটালকে কপারকে কি ট্রানজিশন মেটাল বলা যায়, এটা পাঠানো আছে। আচ্ছা, ডি ব্লক এলিমেন্টকে আমার কি বলে, ট্রানজিশন মেটাল, আর এফ ব্লক এলিমেন্টকে আমার কি বলে, ইনার ট্রানজিশন এলিমেন্ট। ডি ব্লককে আমার বলে হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট, আর এফ ব্লককে আমার কি বলে, ইনার ট্রানজিশন এলিমেন্ট। ডি ব্লককে বলে হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট, এফ ব্লককে বলে হচ্ছে ইনার ট্রানজিশন এলিমেন্ট। ইনার ট্রানজিশন এলিমেন্ট। এনসিআরটির তার ঠিক পরের প্যারায় আছে, এনসিআরটির তার ঠিক পরের প্যারায় আছে সেকেন্ড লাইন, 3D সিরিজ স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক অবধি। 3D সিরিজ কত থেকে কত অবধি, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক হচ্ছে আমার 3D সিরিজ। 4D সিরিজ আজ অবধি জিজ্ঞেস করেনি, 5D সিরিজ আজ অবধি জিজ্ঞেস করেনি, ওগুলো আমি আর মার্ক করছি না। থার্ড প্যারায়, এনসিআরটির বইতে থার্ড প্যারায়, তোর বইতেও পেয়ে যাবি, থার্ড প্যারায় কী লেখা আছে, লেখা আছে দেখ, এই লাইনটা লেখা আছে, আর ট্রানজিশন এলিমেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ওয়ান হুইচ হ্যাজ ইনকমপ্লিটলি ফিল্ড ডি অরবিটালস ইন ইটস গ্রাউন্ড স্টেট or in any one of its oxidation states। আচ্ছা লেখা, ওইটুকু জাস্ট মার্ক করবো কোথা থেকে, আর ট্রানজিশন এলিমেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ওয়ান হুইচ হ্যাজ ইনকমপ্লিটলি ফিল্ড ডি অরবিটালস ইন ইটস গ্রাউন্ড স্টেট or in any one of its oxidation state। তাহলে এটা হচ্ছে আমার কি ট্রানজিশন এলিমেন্টের ডেফিনেশন, হোয়াট ইজ ট্রানজিশন এলিমেন্ট। তো নর্মাল বইতে বাড়িকে খুঁজলেই পেয়ে যাবি, ট্রানজিশন এলিমেন্টের ডেফিনেশন সুন্দর করে দেওয়া থাকবে। তার ঠিক পরের লাইনে দেখ স্টার্ট হচ্ছে একটা নতুন কোশ্চেনের অ্যান্সার, তারপর ঠিক পরের লাইনে লেখা আছে কি, জিঙ্ক, ক্যাডমিয়াম অ্যান্ড মার্কিউরি অফ গ্রুপ 12 হ্যাভ ফুল D10 কনফিগারেশন, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম ক্লাসের শুরুতে, ইন দেয়ার গ্রাউন্ড স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ ইন দেয়ার কমন অক্সিডেশন স্টেটস অ্যান্ড হেন্স আর নট রিগার্ডেড অ্যাজ ট্রানজিশন মেটালস। এটা আমি আবার মার্ক করলাম, জিঙ্ক, ক্যাডমিয়াম অ্যান্ড মার্কুরি অফ গ্রুপ 12 হ্যাভ ফুল D10 কনফিগারেশন ইন দেয়ার গ্রাউন্ড স্টেট as well as in their common oxidation states and hence are not regarded as transition metals। এটা হচ্ছে আমার সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কি, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কিউরি এদেরকে কি আমার ট্রানজিশন এলিমেন্ট বলা যাবে, তার অ্যান্সার হচ্ছে আমার এটা, যে কোনো বইতে এই কোশ্চেনের অ্যান্সার আমার দেওয়া আছে, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কিউরি। ঠিক আছে, চল তারপরে আর আপাতত কিছু নেই, চলে যাচ্ছি তোর বইয়ের মধ্যে বার কর 4.2, এনসিআরটির বইতে 4.2, আর যার কাছে যে বই আছে সেই বইতে তুই বার করবি হচ্ছে
ইলেকট্রনিক কনফিগারেশন অফ ডি ব্লক এলিমেন্টস, ইলেকট্রনিক কনফিগারেশন অফ ডি ব্লক এলিমেন্ট, যার কাছে যে বই আছে ইলেকট্রনিক কনফিগারেশন অফ ডি ব্লক এলিমেন্ট। আচ্ছা, ইলেকট্রনিক কনফিগারেশন অফ ডি ব্লক এলিমেন্টের মধ্যে আমি লাস্ট ক্লাসে দেখেছিলাম ডি ব্লকের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, তোকে পাঠিয়েও দিয়েছিলাম বহুদিন আগে, তোকে রিজন টিজন জিজ্ঞেস করবে না, যদিও একটা কোশ্চেন এখান থেকে আসতে পারে। কি ভাই, আমি জানি ক্লাস 10-এও 11-এও পড়েছি, ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন আমার এক্সেপশনাল হয়। এক্সেপশনাল মানে কি, 4s1 3d 5, কপারের আমার হয় হচ্ছে 4s1 3d 10। কেন এক্সেপশনাল হয় সেটার অ্যান্সার আচ্ছা কোথায় লেখা আছে, এনসিআরটির বইতে দেখতে পাবি 4.2 এর মধ্যে 4 নাম্বার লাইন বা 5 নাম্বার লাইন, ভেরি লিটল এনার্জি ডিফারেন্স বিটুইন n-1d অ্যান্ড ns অরবিটাল, ভেরি লিটল এনার্জি ডিফারেন্স বিটুইন n-1d অ্যান্ড ns orbitals, very little energy difference between n-1d and ns orbitals। ঠিক আছে, যদি জিজ্ঞেস করে না এটা। আচ্ছা, তারপরে এনসিআরটির বইয়ের মধ্যে চলে যাই, এনসিআরটির বইতেই আছি। তারপরে একটা বিশাল বড় টেবিল আছে, টেবিলের মধ্যে ভাই অনেকের ইলেকট্রনিক ফার্স্ট সিরিজ, সেকেন্ড, থার্ড, ফোর্থ সিরিজ করে দেওয়া আছে। ওই সিরিজের ঠিক পরেই একটা লাইন আছে, লাইনটা আমার মনে হয় না মার্ক করতে হবে, কারণ আগে কিছুক্ষণ আগেই করলাম। কী লেখা আছে, দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ জিঙ্ক, ক্যাডমিয়াম অ্যান্ড মার্কারি আর প্রেজেন্টেড বাই দ্য জেনারেল ফর্মুলা n-1d10ns2। দ্য অরবিটালস ইন দিস এলিমেন্টস আর কমপ্লিটলি ফিল্ড ইন দ্য গ্রাউন্ড স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ ইন দেয়ার কমন অক্সিডেশন স্টেটস, দেয়ারফর দে আর নট রিগার্ডেড অ্যাজ ট্রানজিশন এলিমেন্ট। আগের পেজেই মার্ক করেছি, আগের পেজেই এই জিনিসটা মার্ক করেছি, আর করলাম না। এই জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কিউরিকে কি আমার ট্রানজিশন এলিমেন্ট বলা যাবে, সেটা হচ্ছে আমার এটা মার্ক করা আছে। আচ্ছা, তো সিমিলার ওয়েতে এনসিআরটির বইতে দেখ পরের এক্সাম্পল একটা দেওয়া আছে। কি দেওয়া আছে, স্ক্যান্ডিয়ামকে কি আমার বলা যেতে পারে ট্রানজিশন এলিমেন্ট, স্ক্যান্ডিয়ামকে বলা যেতে পারে। তার কারণ কি, স্ক্যান্ডিয়ামের অ্যাটমিক নাম্বার 21, ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে আমার কি 4s2 3d 1, ডিতে আমার আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাহলে স্ক্যান্ডিয়াম সিম্পল আমার হচ্ছে ভাই ট্রানজিশন এলিমেন্ট। তো ভাই ওইটাও মার্ক করলাম, যেটা আছে স্ক্যান্ডিয়ামকে বলা যেতে পারে আর জিঙ্ককে বলা যেতে পারে না। পরপর দুখানা কোশ্চেনের অ্যান্সার ওর মধ্যে লেখা আছে, স্ক্যান্ডিয়ামকে বলা যেতে পারে, জিঙ্ককে কেন বলা যেতে পারে না, পরপর দুখানা কোশ্চেনের অ্যান্সার আমার ওখানে লেখা আছে। পরের কোশ্চেন, তার ঠিক পরেই দেখ আরেকটা কোশ্চেন আছে। কী কোশ্চেন আছে হচ্ছে সিলভার। তো ভাই সিলভারকে কি বলা যেতে পারে না, বলা যেতে পারে না? সিলভারকে কি আমার ট্রানজিশন এলিমেন্ট বলা যেতে পারে না, বলা যেতে পারে না? কপার, সিলভার, গোল্ড পরপর আছে ভাই, একই ব্যাপার। কপারকে বলতাম, সিলভারেরও একই কেস হবে, সিলভারকে আমি বলতে পারবো ট্রানজিশন এলিমেন্ট। রিজন আমি এটা পাঠিয়ে দেবো, যাই হোক চল। এরপরে চলে যাই, তোর বইয়ের মধ্যে পেয়ে যাবি ফিজিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টি তোর মধ্যে তারপরে দেওয়া আছে ফিজিক্যাল প্রপার্টি। এই একটা কোশ্চেন আমি তোকে বহুদিন আগে পাঠিয়েছি, বা কালকেই মনে হয় পাঠিয়েছিলাম। সেটা কি কোশ্চেন, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি আর সফট মেটালস বাট ট্রানজিশন মেটালস আর ইউজুয়ালি হার্ড। একটা কোশ্চেন আমার পাঠানো আছে, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি আর সফট মেটালস, একটা কোশ্চেন পাঠিয়েছিলাম। এই কোশ্চেন থেকে পরীক্ষায় দেবে। আচ্ছা, ট্রানজিশন এলিমেন্টগুলো আমার কী হয় বেসিক্যালি, আর একটা কোশ্চেন তোকে বহুদিন আগে পাঠিয়েছিলাম, হোয়াই ট্রানজিশন মেটালস ফর্মস অ্যালয়েস, বহুদিন আগে পাঠিয়েছি। ট্রানজিশন মেটাল ফর্মস ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ড, মুখস্থ করেছিস তুই। ট্রানজিশন মেটাল আর ম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, হোয়াই ট্রানজিশন মেটাল শোস প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার, বহুদিন আগে পাঠানো আছে। তার রিজন কি ভাই, তার রিজন হচ্ছে বেসিক্যালি ট্রানজিশন মেটালের কথা যদি আমি ভাবি, এদের মধ্যে আমার কী আছে, আমি সবার কথাই আমি ভাবি। স্টার্ট করলাম ভাই স্ক্যান্ডিয়াম থেকে, D1 D2 চলছে ভাই, D5 হলো, 5খানা আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে সবার মধ্যে আমার সাফিসিয়েন্ট আনপেয়ার্ড ইলেকট্রন আছে। আনপেয়ার্ড ইলেকট্রন যখনই আমার আছে, তখন ধর আমার এই যেগুলো সবাই মেটালের আমার আছে হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন। তো মেটালের যদি আমার ভাই আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তাহলে একটা মেটাল বেসিক্যালি ভাই আরেকটা মেটালের আনপেয়ার্ড ইলেকট্রনের সাথে মেটালিক বন্ড ফর্ম করতে পারে। এই মেটালিক বন্ডের ডিটেলস আমার তোর কিছুই নেই। একটা মেটালের আনপেয়ার্ড ইলেকট্রন আর একটা মেটালের আনপেয়ার্ডের সাথে আমার কী করবে, মেটালিক বন্ড ফর্ম করে। মেটালিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড নয়, আয়নিক বন্ড নয়, মেটালিক বন্ড ফর্ম করে। মেটালিক বন্ড সম্পর্কে আমার কিছু নেই, আমি জানবো না এটা বেশি এখন। ভাই এই মেটাল এই সাথে করলো, এই আমার ওর সাথে করলো, এরকম চলতে থাকছে পুরো। তাহলে ভাই এরকম মেটালিক বন্ড ফর্ম করছে। তো মেটালিক বন্ড যত আমার ফর্ম হতে থাকবে, তত আমার কী হবে ভাই, মেটালটা আমার তত হার্ড হবে, স্ট্রং হবে, বুঝতেই পারছি। তাহলে ক্লিয়ার? তাহলে ট্রানজিশন এলিমেন্টগুলো আমার কেন মেটালিক বন্ড ফর্ম করে, তার কারণ হচ্ছে কি আমার ওর মধ্যে ভাই আনপেয়ার্ড ইলেকট্রন আছে। এই জন্যই হচ্ছে আমার সিম্পল অ্যান্সার। এই ধরনের কোশ্চেন আমি তোকে পাঠিয়ে দিয়েছি বা দেবো, আমাকে সব লেখা আছে। হয়তো 10-20টা কোশ্চেন ম্যাক্সিমাম হবে, 10-15টা হবে ম্যাক্সিমাম।
তাহলে ভাই এই হচ্ছে আমার গল্প। তাহলে ট্রানজিশন এলিমেন্টগুলো আমার এই ধরনের হার্ড জিনিসপত্র ফর্ম করবে। এইবারে জিঙ্ক, ক্যাডমিয়াম আর মার্কিরি। জিঙ্কের আমার ইলেকট্রনিক কনফিগারেশন আউটার মোশনের 4:3:10। তাহলে ভাই জিঙ্কের তো আউটার মোশনে পুরো ভর্তি, D10, আমার আনপেয়ার্ড ইলেকট্রন কিছু নেই, ওই জন্য জিঙ্ক আমার এরকম মেটালিক বন্ড ফর্ম করতে পারবে না। ওই জন্য জিঙ্ক হোক বা ক্যাডমিয়াম হোক বা মার্কিরি, এরা হচ্ছে আমার সফট মেটাল। ক্লিয়ার? জিঙ্ক হোক বা ক্যাডমিয়াম হোক বা মার্কিউরি, এরা হচ্ছে আমার কি বেসিক্যালি সফট মেটাল। সফট, এই কোশ্চেন আমি তোকে কালকে পাঠিয়েছিলাম, জিঙ্ক ক্যাডমিয়াম আমার কেন সফট মেটাল হিসেবে কনসিডার করা হয়। হ্যাঁ ভাই বুঝতেই পারছি, মার্কিউরি রুম টেম্পারেচার আমার লিকুইড, রুম টেম্পারেচারে মার্কিউরি হচ্ছে আমার লিকুইড। গোল্ড হচ্ছে আমার, আচ্ছা গোল্ড বাদ দে, এখানেই আছে কে আছে, আয়রন। আয়রন হচ্ছে আমার সলিড রুম টেম্পারেচারে। গোল্ড হচ্ছে আমার ভাই কী হবে আমি জানি না ভাই, গোল্ড আমার সলিড হয় না লিকুইড হয় রুম টেম্পারেচারে? আয়রন আমার কী হয়, সলিড, তাই তো? তাহলে বোঝাই গেল ভাই, জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি, মার্কারি আমার লিকুইড। তাহলে কেউ আমার সলিড হচ্ছে, কেউ আমার লিকুইড হচ্ছে, ম্যাক্সিমামটাই সলিডে আমি দেখতে পাবো, কিছু জন আমার লিকুইড। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার গেল মেটালিক বন্ডের কনসেপ্ট। পরেরটা, তাহলে এখান থেকে কী মার্ক করবো, চল ফিরে আসি এখানে মার্কিংয়ে। দেখ তোর এনসিইআরটির বইয়ের মধ্যে একটা ডায়াগ্রাম আছে, ফিগার 4.1 প্রবাবলি। ফিগার 4.1-এ কী দিয়েছে এগুলো? এগুলো দিয়েছে হচ্ছে ভাই সবার মেল্টিং পয়েন্ট। এই ডায়াগ্রাম তোকে পরীক্ষাতে আঁকতে দেবে না, ঠিক আছে? শুধু আমি এটা মনে রাখবো, দেখো এই ডায়াগ্রামের পাশে একটু খুঁজে বার কর, দেখ লাইন লেখা আছে, ম্যাঙ্গানিজ অ্যান্ড টেকনিশিয়াম শোজ অ্যানোম্যালাস বিহেভিয়ার। ম্যাঙ্গানিজ অ্যান্ড টেকনিশিয়াম শোজ অ্যানোম্যালাস বিহেভিয়ার, মানে হঠাৎ করে মেল্টিং পয়েন্ট ম্যাঙ্গানিজ আর টেকনিশিয়ামে কমে যায়। কেন কমে যায় ভাই আমি তখন এখন ক্লাস 12-এর রিজনে বলা যাবে না, অনেক ফ্যাক্টর লাগবে, সেগুলো আমার তো নেই, জিজ্ঞেসও করবে না। কিন্তু ওই মনে রাখলে আজ অব্দি কোথাও কোশ্চেন করেনি। ম্যাঙ্গানিজ অ্যান্ড টেকনিশিয়াম, এদের আমার কী হবে, টিসি। ম্যাঙ্গানিজ অ্যান্ড টেকনিশিয়াম টিসি, এদের আমার কী ভাই, এদের হচ্ছে আমার দেখ দুম করে কমে গেছে হঠাৎ করে। জাস্ট আমি মনে রাখলাম এদের হঠাৎ করে কমে গেছে, অ্যানোম্যালাস বিহেভিয়ার আমার দেখাচ্ছে। আচ্ছা এইবারে চল তারপরে আমার একটা গ্রাফ আছে, দেখ ফিগার 4.3, ট্রেন্ডস ইন অ্যাটমিক রেডিয়াই অফ ট্রানজিশন এলিমেন্টস। যার যার কাছে যে বই আছে সেই বই তো দেখতে পাচ্ছিস, ট্রেন্ডস ইন অ্যাটমিক রেডিয়াই অফ ট্রানজিশন এলিমেন্ট। অ্যাটমিক রেডিয়াসের সাথে আমার ট্রানজিশন এলিমেন্টের অ্যাটমিক নাম্বারের গ্রাফ দেওয়া আছে। তার মানে ভাই আলাদা আলাদা করে যাবো, আমি দেখবো ভাই ওদের অ্যাটমিক রেডিয়াই আমার কী হচ্ছে, বাড়ছে না কমছে, এই হচ্ছে আমার গ্রাফ। বেসিক্যালি গ্রাফটা এরকম আছে, বোর্ড এক্সামে এখন অবধি কোশ্চেন আসেনি এখান থেকে গ্রাফ দিয়ে, লাস্ট ইয়ারে একটা স্কুলের কোশ্চেনে দেখেছিলাম। তোকে কোশ্চেনগুলো পাঠানো আছে, এই বছরের কোশ্চেনও পাঠানো আছে, আগের বছরের কোশ্চেনও পাঠানো আছে। গ্রাফটা এরকম হয়েছে, এরকম দেবে এটা, মানে কি হচ্ছে আমার ভাই অ্যাটমিক নাম্বার যত বাড়ছে, অ্যাটমিক নাম্বারের সাথে সাথে আমার কী হলো, অ্যাটমিক নাম্বারের সাথে সাথে আমার কমেছে, ঠিক আছে, ফার্স্টে কমে গিয়ে আবার দুম করে একটু বেড়ে গেছে। এই হচ্ছে তোর গ্রাফটা, তোর গ্রাফটা আমি এরকম দেখতে পাচ্ছি। আমি ভাই গ্রাফের মধ্যে তোর কাছে যে গ্রাফটা আঁকা আছে, তুই শুধুমাত্র 3D সিরিজটাই দেখবি। 3D সিরিজ মানে কি, কালার ম্যাচ করে দেখে নে কোনটা হচ্ছে আমার 3D সিরিজ, দেখে নিয়েছিস 3D সিরিজ কোনটা আছে। আচ্ছা কোন গ্রাফটা 3D সিরিজ আমি বুঝতে পারছি। এইবারে তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে যে কেন আমার ভাই কমে গিয়ে বেড়ে যায়, এই কোশ্চেন আমি তোকে কালকে পাঠিয়ে দিয়েছি, পাঠানো আছে, কেন আমার কমে গিয়ে বাড়ে। দেখে বেসিক্যালি আমি যদি ভাবি ভাই 3 থেকে 12 ডিতে আমার ইলেকট্রন ঢুকছে, আমি ভাই লেফট টু রাইট যাচ্ছি, অ্যাটমিক নাম্বার বাড়ছে মানে লেফট টু রাইট যাচ্ছি। তো লেফট টু রাইট গেলে আমি ক্লাস 9 বা 10-এ পড়েছিলাম, অ্যাটমিক সাইজ বাড়ে না কমে, লেফট টু রাইট গেলে অ্যাটমিক সাইজ হচ্ছে আমার কমে, তাই তো অ্যাটমিক সাইজ আমার কমে যায়। কোন ফ্যাক্টরের জন্য আমার অ্যাটমিক সাইজ কমে, ক্লাস 10-এ পড়েছিলাম, নিউক্লিয়ার চার্জ আমার বাড়ে। তো নিউক্লিয়ার চার্জ বাড়লো মানে আমার ভাই প্রোটনের নাম্বার বাড়লো। ক্লাস 11 ওটা বুঝলাম নিউক্লিয়ার চার্জ অ্যাকচুয়ালি নয়, ওটা অ্যাকচুয়ালি নিউক্লিয়ার চার্জ ডেন্সিটি, তারপরে বুঝলাম ওটা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বলে একটা জিনিস ছিল। এসব টার্ম এখন তোকে নতুন করে আমি কিছুই বোঝাবো না, তুই এখন টার্ম মুখস্থ করে বেরিয়ে চলে যাবি। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, কারণ তোকে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ নিয়ে ক্যালকুলেশন কিছু দেবে না এখানে। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ আমার কী হয়েছে ভাই, বাদিক থেকে যত ডান দিকে যাবো আমার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ আমার বাড়বে। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি আমার বাড়ে তাহলে আমার ভাই স্বাভাবিকভাবেই যে ইলেকট্রনগুলো ঢুকছে ওকে টানবে বেশি, যদি আমার টানে তাহলে নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসবে, তাহলে কাছাকাছি আসলে আমার কী হবে, সাইজ কমবে। তাহলে আমার যে ফ্যাক্টরটার জন্য সাইজ কমে সেটা হচ্ছে এই ফ্যাক্টরটা, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জকে জেড স্টার দিয়ে ডিনোট করে। জেড স্টার বাড়ে, লেফট টু রাইটে আমি যাচ্ছি, তাহলে আমার কী হবে, জেড স্টার বাড়লো, সাইজ হচ্ছে আমার কমবে। তাই হচ্ছে দেখ আমার সাইজ কমেছে, সাইজ কমছে, খুব ভালো কথা। এখন
ডিতে যখন ইলেকট্রন ঢুকছে ভাই, ডি হচ্ছে আমার, ডিতে আছে 5খানা ঘর। ডিতে যখন আমার ইলেকট্রন ঢুকছে তখন আমার কি হয়, দেখ যে ইলেকট্রন অলরেডি আগে থেকে আছে, তারপরে ধর আমার আরেকটা ইলেকট্রন ঢুকলো ভাই, তারপর ধর আরেকটা ঢুকলো, তারপর আরেকটা ঢুকেছে, আরেকটা ঢুকেছে। ইলেকট্রন যখন নতুন করে ঢুকছে ভাই, ইনকামিং ইলেকট্রনকে স্বাভাবিকভাবেই যে ইলেকট্রনগুলো অলরেডি এক্সিস্ট করছে ওটা আমার রিপেল করবে, ধাক্কা দেবে। ইলেকট্রন দেখ এর ঘরের মধ্যে আরেকটা ইলেকট্রন যদি ঢোকে, তাহলে যে ইলেকট্রন এই মুহূর্তে আমার ওখানে আছে সে স্বাভাবিকভাবেই ইনকামিং ইলেকট্রনকে রিপেল করবে। বুঝতেই পারছি ভাই। তাহলে রিপালশন যখন আমার হচ্ছে, এতে রিপালশন তো আগেও হচ্ছিল, রিপালশন এখনও হবে। রিপালশন ধর আমার আগে হচ্ছে, রিপালশন হলে আমার ইউজুয়ালি কী হবে, কী ভাব, একটা ইলেকট্রন ঢুকছে, নিউক্লিয়াসের কাছে আসতে চাইছে, কিন্তু যে ভিতরে যে ইলেকট্রনগুলো আছে ওরা ধর আসতে দিচ্ছে না, রিপালশন। তাহলে ভাই যে ইনকামিং ইলেকট্রনটা সে তো নিউক্লিয়াসের কাছাকাছি আসতেই পারবে না, তাকে দূরে কোথাও পড়ে থাকতে হবে। দূরে যদি কোথাও পড়ে থাকে তাহলে তখন আমার সাইজ কী হবে, বাড়বে স্বাভাবিকভাবেই। তাহলে আমার দেখ রিপালশন ফ্যাক্টরটা যদি আমি কনসিডার করি, তাহলে আমার সাইজ বেশি হবে। যত আমার ইলেকট্রন বাড়ছে তত আমার রিপালশনও বাড়ছে। তাহলে রিপালশন বাড়লে আমার কী হবে, সাইজও তাহলে আমার বাড়ার কথা স্বাভাবিকভাবেই। তাহলে এখানে বেসিক্যালি দুখানা ফ্যাক্টর আছে। একটা ফ্যাক্টর হচ্ছে জেড স্টার, জেড স্টার বাড়লে সাইজ আমার কমে। আর একটা ফ্যাক্টর হচ্ছে আমার কি ভাই, রিপালশন, রিপালশন ফ্যাক্টর বাড়লে সাইজও আমার বাড়ে। রিপালশন ফ্যাক্টর বাড়লে আমি স্বাভাবিকভাবে সাইজও আমার বাড়ে। এখন কি হয়েছে, ব্যাপারটা যেটা হয়েছে হলো ভাই, এখান থেকে যখন এত অব্দি গেছিলাম তখন আমার জেড স্টার ফ্যাক্টরটা রিপালশনকে ওভারকাম করে বেরিয়ে যাচ্ছিল। এখান থেকে আমার কি হলো, রিপালশন ফ্যাক্টরটা জেড স্টারটাকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে, যার জন্য আমার সাইজ কমেছিল এই ফ্যাক্টরটার জন্য, তারপর আমার রিপালশন ফ্যাক্টরের জন্য সাইজ আমার বেড়ে গেছে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার ভাই লেফট টু রাইটে গেলে আমার ডি ব্লক এলিমেন্টগুলো সাইজের কী হয় সেটা আমার তোর বুঝলাম। খাতার মধ্যে আমি কালকে পাঠিয়ে দিয়েছি, তুই খাতার মধ্যে লিখেছিস কি প্রিন্ট করেছিস, তোর ব্যক্তিগত ইচ্ছা কি কী করবি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার অ্যানোমালাস বিহেভিয়ার, লেফট টু রাইটে গেলাম, কমে গিয়ে বেড়ে যাবে, কমে গিয়ে আমার বাড়বে, ঠিক আছে? লাস্ট ইয়ারে কোনো একটা স্কুলে কোশ্চেন দিয়েছিল, এরকম গ্রাফ দিয়ে জিজ্ঞেস করেছে যে ভাই এটা কেন হয়েছে, তো তার রিজন আমি পাঠিয়ে দিয়েছি। চল তারপরে চলে যাবো হচ্ছে একটা টেবিল আছে, সুন্দর করে একটা টেবিল দেওয়া আছে। নেক্সট মানডেতে কে কে পড়তে আসবি, আর কে কে পড়তে আসবি না, বাকিরা কেউ পড়তে আসবি না তাই তো? নেক্সট মানডেতে তুই একা আসবি, তুই নেক্সট মানডেতে পড়তে আসবি, তুই একা তাই তো? নেক্সট মানডের ক্লাসটা তাহলে হয়তো প্রবাবলি 5টা থেকে হবে, অসুবিধা আছে? কটা থেকে পড়া আছে, কটা অবধি, কোথায় পড়া?